আপনারা শুনছেন হুমায়ুন আজাদের লেখা উপন্যাস ফালি ফালি করে কাটা চাঁদ। আজ উপন্যাসটির ৭ম পর্ব। দুদিন ধরে ভাবছিলাম, আগে কখনো ভাবতে হয়নি, এই প্রথম ভাবলাম। ঠিক ৩০ দিনেই আমার ঘটনাটি ঘটে। তার ৩-৪ দিন আগে বোটা দুটো একটু মৃদু টনটন করে, কোমরে একটু কামড় লাগে, তলপেটে একরকম ঘণ্টা ধ্বনি শুনি। ওই অনুভূতিটিকে ঘণ্টার ধ্বনির মতোই মনে হয়, যেন ঢং ঢং করে বেজে চলছে। মনে মনে শুনতে ভালো লাগে। তারপর ২-৩ দিন সবকিছু নিরাক পড়ার মতো স্তব্ধ, এবং ৩০ দিনের দিন দেখা দেয়। এবার টনটন নেই, কামড় নেই, ঘণ্টাধ্বনি নেই, স্তব্ধতাও নেই। বোটাদের জিজ্ঞেস করি, কি হে, টনটন করছো না কেন? কোমরকে জিজ্ঞেস করি, দাঁতগুলো গেল কই, কামড় দিচ্ছে না কেন? তলপেটকে আদর করতে করতে জিজ্ঞেস করি, ঘণ্টা বাজছে না কেন, সময় কি হয়নি? স্তব্ধতাকে জিজ্ঞেস করি, তুমি কোথায়? শরীরকে জিজ্ঞেস করি, কিছু কি হয়ে গেছে? তোমার ভেতর একটা দুর্ঘটনা ঘটে গেছে, ঝামেলা বাঁধিয়ে বসেছ? তখন চক্রের কত তারিখ ছিল? ১৫, ১৬? তাই হবে। তাহলে হয়তো ঘটে গেছে অঘটনটি। যদি ঘটে যায়? প্রথমে একটু ভয় লাগে, তারপর নিজেকে বলি, ভয় পাওয়ার কিছু নেই মেয়ে, সময় এলে দেখা যাবে, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ৩০ দিনের ভোরে ঘুমের ঘোরে মনে হয় ক্ষরণ হচ্ছে। তাড়াতাড়ি উঠে দেখার চেষ্টা করি, দেখি কিছু নেই। আমি হাসি, ভয় পেয়ে গেছ? বলি, ভয় পাওয়ার কিছু নেই, ভাবারও কিছু নেই, চলতে থাকো। ৩০, ৩১, ৩২ কেটে যায়। বুঝি যা ঘটার ঘটে গেছে। তুমি এখন একটি কারখানা, তোমার ভেতরে একটি মানুষ উৎপাদিত হচ্ছে। এখনো মানুষ হয়ে ওঠেনি, কয়েক সপ্তাহের মধ্যেই হয়ে উঠবে। কি করবে তুমি? ভেজা ভেজা আবেগ জেগে উঠছে মা হওয়ার। মা হতে চাও তুমি? স্বর্গের থেকে গড়িয়সী একটা প্রাণী জন্মাচ্ছে তোমার ভেতরে, একটি দেহ জন্মাচ্ছে। বাপটি অবশ্য বৈধ নয়। এখন তুমি কি করবে? বৈধ নয়, তাতে কি আসে যায়? বৈধ কাকে বলে? কথা হচ্ছে, তুমি একটি মানুষ জন্ম দিতে চাও কিনা। আমি কোনো আবেগ বোধ করি না। কোনো মানুষ জন্ম দিয়ে ব্লাউজ খুলে বুকের দুধ খাওয়ানোর কোনো স্বাদ আমার ভেতরে খুঁজে পাই না। একটি মানব শিশুকে বুকে জড়িয়ে ধরে ছড়া গাইতে গাইতে ঘুমিয়ে পড়ার স্বপ্ন আমার চোখে দেখা দেয় না। তুমি অবশ্য বুঝতে পারছ কি ঘটছে তোমার ভেতরে, কিন্তু একটা পরীক্ষা করিয়ে দেখা দরকার নয়? এখনই পরীক্ষা করাবো? সময় নেব কয়েকদিন? এত তাড়াহুড়োর কি আছে? দিন ১০ সময় নিলে কেমন হয়? কিন্তু ৩-৪ দিন পরই দেখি কিছু করতে আমার ভালো লাগছে না। আমি ইউনিভার্সিটি থেকে সরাসরি যাই একটি ডায়াগনস্টিক কমপ্লেক্সে, পরীক্ষা করাই। যা ভেবেছিলাম, পজিটিভ। বেবিতে বসে বাসায় ফেরার পথে আমি নিজেকে জিজ্ঞেস করি, কেমন লাগছে তোমার? ঝামেলা মনে হচ্ছে? ভয় পাচ্ছ? বিরক্তি লাগছে? তোমার কি মনে হচ্ছে ওই ২ রাত ওসব না করলেও পারতে? মনে কি হচ্ছে একটা ভুল করে ফেলেছ? এখন তোমার অনুতাপ হচ্ছে? শুনতে পাই, ওই ২ রাত যা করেছি তা আমার করতে ইচ্ছে করেছিল। আমি ভুল করিনি। আমি সুখ পেয়েছি। কোনো অনুতাপ নেই। আমি জানতাম এটা ঘটতে পারে। আমি প্রস্তুতি ছিলাম। এখন, এখনো কি আমি প্রস্তুত? এখনো আমি প্রস্তুত। কিভাবে প্রস্তুত তুমি? রেখে দিতে চাও? না, তেমন কোনো নির্দেশ আমি পাচ্ছি না ভেতর থেকে। নির্দেশ পেলে রেখে দিতাম। রেখে দিতে পারতে? কেন নয়? অবশ্যই পারতাম। কে আটকাতো? কি পরিচয় রাখতে? দেলোয়ারের? অবশ্যই নয়। ওই ভদ্রলোকের? তাও নয়। আমার পরিচয় কি যথেষ্ট নয়? একটা পুরুষের নাম তো দরকার। দরকার? তাহলে যে কোনো একটি পুরুষের নাম দিয়ে দিতাম। শুধু নাম তো, একটা নাম দিতাম। শব্দটা যেন কি? এমআর করাতে হবে। আমি বেবিতে বসেই ঠিক করি। পথের পাশে মেরি স্টপসের বিজ্ঞাপনগুলো একটির পর একটি পেরিয়ে যেতে থাকে বেবিটা। ওগুলো দেখতে আমার ভালো লাগে। বেবি থেকে নেমে আমি দৌড়ে দৌড়ে ফ্ল্যাটে উঠি, যেন কিছু হয়নি।
বা যা হয়েছে তা উল্লাসের। আমি যেমন চেয়েছিলাম, যেন 5-এ পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষার ফল বেরিয়েছে। আমি খুব ভালো করেছি। মাকে আর আব্বাকে জানানোর জন্য তাড়াতাড়ি উঠছি। এর জন্য ভাবনা চিন্তার কিছু নেই। এক দুপুরে গিয়ে ভেতরটা ধুয়ে মুছে নিলেই চলবে। এমন কঠিন কিছু নয়। আধ ঘন্টা হয়তো চিত হয়ে পা দুটো ফাঁক করে পড়ে থাকতে হবে। মেয়ে লোকের এমন কত চিত হতে হয়। ভেতরে একটি দুটি যন্ত্রপাতি ঢুকবে, একটু ছিঁড়বে, একটু কাতরে উঠব, তারপর সব ঠিক হয়ে যাবে। খেয়ে এক পেয়ালা চা নিয়ে মেঝেতে বসেছি। কি ভেবে যেন তলপেটের দিকে তাকিয়েছি। আর অমনি আমার ঘেন্না লাগে। শরীরটা ঘিন ঘিন করে ওঠে। আমার মনে হয় আমি দূষিত। চা খাচ্ছিলাম, পেয়ালাটি ঠোঁটের সামনে ধরেছিলাম। মনে হয় আমার ছোঁয়ায় পেয়ালাটি নোংরা হয়ে যাচ্ছে, লাল চা ঘোলা হয়ে যাচ্ছে, তাতে ময়লা জমছে, কিলবিল করছে কৃমি। দেখতে পাই আমার ভেতরে লোকটি একদলা ময়লা ঢুকিয়ে দিয়েছে। থকথকে ময়লার দলা সুড়ঙ্গ দিয়ে অন্ধ সাপের মতো এগোচ্ছে। জীবাণুগুলো পাল্লা দিয়ে ছুটে চলছে। আমার ভেতরটা থকথকে হয়ে উঠেছে। আমি একবার লাফিয়ে উঠি। আবর্জনা স্তূপ থেকে কোনো নদীতে ঝাঁপিয়ে পড়তে চাই। আমি চোখ বন্ধ করি। দেখতে পাই আমার জরায়ুতে একটা ফোঁড়া বেড়ে উঠছে। ময়লা থকথক করছে, পুষ জমাট বাঁধছে। ওই ময়লা ছড়িয়ে পড়ছে আমার রক্তে, মাংসে, সবখানে। ময়লা খাচ্ছে আমাকে। আমার ঘেন্না লাগে। ইচ্ছে করে দৌড়ে গিয়ে শাওয়ারের নিচে দিনের পর দিন দাঁড়িয়ে থাকি। এই ময়লা আমাকে কতদিন বইতে হবে? আজই কি ছুটে যাব মেরি স্টপসে? আজ গেলে হবে, নাকি আরো বাড়তে দিতে হবে? আমি বিছানার দিকে তাকাই। ওটা কি থকথক করছে ময়লায়? আমি টেবিলে শেলফে বইগুলোর দিকে তাকাই। ওগুলো বই, থকথকে ময়লা, মেঝের উপর দিয়ে ময়লা গড়িয়ে চলছে। আমার ঘেন্না লাগে, বমি আসে, গা ঘিন ঘিন করে। আমি বারান্দায় গিয়ে দাঁড়াই। আকাশের দিকে তাকিয়ে মনে হয় থকথকে ময়লায় আকাশ ভরে আছে। আকাশ থেকে দলা দলা মল গলে পড়ছে। আমি চোখ বন্ধ করে ফেলি। দৌড়ে বাথরুমে যাই, বমি করার চেষ্টা করি। আমার বমি আসে না। ঘেন্নায় শরীরটা গুলিয়ে উঠতে থাকে। চোখ বন্ধ করে আমি মেঝের উপর বসে থাকি। দেখতে পাই আমার ভেতর দিয়ে ময়লা বয়ে চলছে। আমার ভেতরে ময়লা বাড়ছে। আমার ভেতরে জমে উঠছে মলের স্তূপ। আমার মুখে একরাশ থুথু এসে জমে। আর কতদিন আমাকে বইতে হবে ঘিনঘিনে ময়লা? কতদিন আর ঘিনঘিন করবে আমার ভেতরটা? আর কতদিন আমি বইব ওই লোকটির মল? আমি কাঁপতে থাকি। আমার আর একদিনও বইতে ইচ্ছে করছে না। চোখ বন্ধ করে 2 হাঁটুর ভেতর মাথা গুজে আমি বসে থাকি। জমাট অন্ধকার ঘিরে ধরে আমাকে। আমি আলো খুঁজতে থাকি। অনেকক্ষণ পর একটু একটু আলোর ঝিকিমিকি দেখতে পাই। আমি নিজেকে বোঝাতে থাকি, তুমি এত ঘিনঘিনে ভাবছো কেন নিজেকে? তুমি তো জানো তুমি মেয়ে মানুষ। মেয়ে মানুষকে ময়লা বইতেই হয়। তুমি যদি পুরুষের সাথে যাও, তুমি দূষিত হবেই। পুরুষ তোমাকে দূষিত করবেই। তুমি যদি দূষিত হতে না চাও, পুরুষের সঙ্গে যাবে না। তুমি ভেঙে পড়ো না। কয়েকদিনের মধ্যেই তুমি নিজেকে পরিষ্কার করে নেবে। তোমার ভেতরে কোনো পুরুষের ময়লা থাকবে না। ময়লা তোমাকে পেরিয়ে যেতে হবে। এটা নিয়ে আর ভাববে না। কাল পরশু একবার মেরি স্টপসে যাবে। দেখবে কখন তুমি ধুয়ে ফেলতে পারো নিজেকে। তুমি তো বোঝোই, তোমার ভেতরে ময়লার বয়স 19-20 দিনের বেশি নয়। এখন খুঁজেই পাওয়া যাবে না। ওটাকে বাড়তে দাও, তারপর ফেলে দেবে। এখন তুমি আর এর কথা ভাববে না। কে বলেছে তুমি দূষিত? তুমি দূষিত নও। আমার ভেতর যে বালিকাটি আছে, তাকে বোঝালে বোঝে। কোথায় দূষিত আমি? আমার আঙুলগুলো ঝলমল করছে। ওগুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। আমার হাতের তালু নিটোল। আমার ত্বক মসৃণ, কোনো রেখা পড়েনি। আমার তলপেটে কোনো দাগ নেই, এটা ঝুলে পড়েনি। একটি গভীর নাভির নিচে আমার তলপেট নিটোল। তারপর রেশমের মতো সবুজ ঘাসের মতো ওড়নাজাল, বোটা সুন্দর। তাদের ঘিরে আছে লালাভ জ্যোতিষচক্র। আমার মুখে স্নিগ্ধতা। কোথায় দূষিত আমি? আমি দূষিত নই। সন্ধ্যার পর 1 কাপ চা নিয়ে লিখতে বসেছি। লেখাটা বেশ এগোচ্ছে। আমি ওসব ভুলে গেছি। কটা বাজে তাও ভুলে গেছি। শুনি কলিং বেল বাজছে। কটা বাজে?
তাকিয়ে দেখি 10টা। আবার কলিং বেল বাজে। এই প্রথম আমার ফ্ল্যাটে কলিং বেল বাজল। আমার ভালোই লাগে। কোনো একটি মানুষ এসেছে। সে যেই হোক, তার মুখ দেখতে পাবো, কথা বলতে পারবো। আমি দরজা খুলে দেখি দেলোয়ার। দেলোয়ারকে কি দরজা থেকে বিদায় করে দেব? আমার নিজেরই ভালো লাগবে না। মনে হবে একটি মানুষকে অপমান করেছি। আমি বলি, এসো। ঢুকেই সে আমাকে জড়িয়ে ধরতে চায়। আমি বলি, না। তার মুখ থেকে একটা গন্ধ বেরিয়ে আসছে। গন্ধটা আমি চিনি। অনেকদিন পর পেলাম গন্ধটা। আগে আমার খারাপ লাগতো না, ভালোই লাগতো। আজ আমার একটু খারাপ লাগে এবং একটু কাঁপছে দেলোয়ার। আমি বলি, পান করার পর অন্য কারো বাসায় যাওয়া ঠিক নয়। সে বলে, অন্য কারো নয়, আমি নিজের বাসায় এসেছি। আমি বলি, এটা তোমার বাসা নয়, আমার। সে বলে, চলো বেডরুমে যাই। আমি বলি, তুমি বসতে চাইলে ড্রয়িং রুমেই বসতে হবে। আমি ড্রয়িং রুমের দিকে হাঁটতে থাকি। দেলোয়ার আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করতে করতে ড্রয়িং রুমে ঢোকে। আমি বলি, তুমি ওখানে বসো। সে বলে, আমি তোমার পাশে বসতে চাই, জড়িয়ে ধরতে চাই, চুমু খেতে চাই। আমি বলি, আগে তুমি ওখানে বসো। দেলোয়ার বসতে বসতে বলে, আমি অফিসে বসে 4 ক্যান বিয়ার খেয়েছি। এতে আমার কিছু হয় না। আমি মাতাল নই। আমি বলি, হ্যাঁ, তুমি মাতাল নও, কিন্তু তোমার মনে হয় ক্ষুধা পেয়েছে। তুমি কিছু খাবে? সে বলে, না, আমি খেতে আসিনি, তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি বলি, তোমার বোধহয় কিছু খেয়ে নেওয়া দরকার। সে বলে, না, আমি খেতে আসিনি। আমি দুজনের সোফাটিতে বসেছি। দেলোয়ার বসেছে পাশের একজনের সোফাটিতে। তার কথা শুনে আমি একটু শক্ত হয়ে বসি। আমি বলি, তুমি জানো আমি যাব না। সে বলে, কেন যাবে না? তুমি আমার ওয়াইফ, তোমাকে যেতেই হবে। এই প্রশ্ন এবং দলিলটি নিয়ে আমি ভেবেছি। তার একটি দলিল আছে। দলিলটি তাকে অধিকার দিয়েছে। তাই আমাকে একটি উত্তর দিতে হবে। সেটা গ্রহণযোগ্য হতে হবে। আমার জীবনটা তো আমার নয়। এটা সমাজের, রাষ্ট্রের, সভ্যতার। উত্তরটি শুধু দেলোয়ারের কাছে দিলেই হবে না। দিতে হবে সবার কাছে। আমি সবার কাছে দায়বদ্ধ। সবাইকে ঠিকমতো বুঝিয়ে সুঝিয়ে সবাই রাজি হলেই শুধু আমি দেলোয়ারকে ছেড়ে দিতে পারি, নইলে পারি না। কতজনকে যে বোঝাতে হবে। রিকশাওয়ালাকে বোঝাতে হবে, পানের দোকানদারকে বোঝাতে হবে, মুদি দোকানদারকে বোঝাতে হবে, পিয়নটিকে, ডিরেক্টরকে, কাজের মেয়েটিকে, মসজিদকে বোঝাতে হবে। না বুঝিয়ে আমি কিছু করতে পারি না। উত্তরটি প্রথম কার কাছে দিতে হবে? দেলোয়ারের কাছে। দিলে সে কি মেনে নেবে? এর চেয়ে আমার এবং দেলোয়ারের জন্য কি কোনো প্রশ্ন, কোনো উত্তর ছাড়া দূরে সরে যাওয়া ভালো নয়? আমার তাই মনে হয়েছে। কিন্তু দেলোয়ার দেখছি তা মেনে নিতে রাজি নয়। দেলোয়ারকে আমার খারাপ লাগে না। ভালোই লেগেছে এতদিন। এখনো লাগে। আমি শুধু চেয়েছি আমার কাছে সৎ থাকতে। আমি জীবন বদলে দিয়েছি। তাই তার কাছে আমি যেতে পারি না। নিজেকে আমার অসৎ মনে হবে। সারা জীবন নিজেকে আমার ঘেন্না লাগবে। আমি ঘেন্নার মধ্যে থাকতে পারি না। আমি কি দেলোয়ারকে বলবো কেন তার কাছে আমি যাব না? সে কি তা মেনে নেবে? সহ্য করতে পারবে? পুরুষেরা কি এটা সহ্য করে? সে কি উত্তেজিত হয়ে উঠবে না? একটা বিকট কাণ্ড বাঁধাবে না? মিথ্যে কথা বলবো? আমি কি মিথ্যে কথা বলতে পারবো? কেন মিথ্যে বলবো? না, আমাকে নিয়ে আমি মিথ্যে বলতে পারবো না। আমার জীবন নিয়ে আমি কেন মিথ্যে বলবো? উত্তর দিলে আমাকে সত্য উত্তরই দিতে হবে। আমি বলি, শোনো, আমি তোমার স্ত্রী ছিলাম। সে বলে, তুমি আজও আমার ওয়াইফ। আমি বলি, তুমি কি বুঝতে পারছো না আমি আর ফিরে যেতে চাই না? সে বলে, কেন যেতে চাও না? আমি বলি, তা তুমি জানতে চেও না। সে বলে, কেন জানতে চাইব না? আমি বলি, জেনে তো লাভ নেই। সে বলে, তুমি কি আমার থেকে ভালো কাউকে পেয়েছ? আমি বলি, না। সে বলে, তাহলে যাবে না কেন? আমি বলি, এটা আমার একান্ত ব্যক্তিগত, তোমাকে বলতে চাই না। সে বলে, আমাকে শুনতেই হবে। আমি বলি,
শুনে কি হবে? সে বলে, আমাকে শুনতেই হবে। আমি বলি, শুনে তুমি সুখী হবে না। সে বলে, তবু আমি শুনতে চাই। আমি বলি, তোমার শোনার দরকার নেই। সে বলে, আছে। আমি বলি, তুমি এখন যাও। সে বলে, না শুনে আমি যাব না। দেলোয়ার উঠে এসে আমাকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করে। আমি তাকে দূরে ঠেলে দেই। যদিও কয়েকদিন ধরে আমি ক্ষুধাবোধ করছি। পুরুষের আঙুল, ঠোঁট, দাঁত প্রভৃতির জন্য কামনা জেগে উঠছে। এই সময়টাতেই আমি তীব্র বাসনার মধ্যে থাকি। ভেঙে পড়তে, গলে যেতে, কেঁপে উঠতে, ঘুমিয়ে পড়তে বেশি পছন্দ করি। কিন্তু দেলোয়ারের স্পর্শ আমাকে কোনো তাপ দেয় না। আমি ঠান্ডা হয়ে উঠি। মনে হয় এমন আলিঙ্গন আমার শরীর চায় না। আমি বলি, এটা চুমু খাওয়ার সময় নয়। সে বলে, আমাকে বলতেই হবে, কেন তুমি যাবে না? বলতেই হবে? আমি বলতে চাই না। কিন্তু বলতেই যদি হয়, সত্যটিই বলতে হবে। আমি ভাবতে থাকি, মিথ্যে আমি বলতে পারবো না। দেলোয়ারের সামনে আমার বসে থাকতে ইচ্ছে করে না, কিন্তু তাকে আমি বের করে দিতে পারি না। আমি বললেও সে বেরোবে না। আমি বলি, আমি এখনো খাইনি, তুমি কি খাবে? সে বলে, তোমার সেই টোস্ট আর জ্যাম তো? আমি বলি, হ্যাঁ। আমি রান্নাঘরে যাই, টোস্ট সেঁকি, জ্যাম মাখি, কয়েক টুকরো মাংস ভাজি, চা বানাই। আমার সময়টা চমৎকার কাটতে থাকে। নিজেকে জিজ্ঞেস করতে থাকি, আমি কি বলবো? একদিন তো বলতেই হবে। এখনই বলা ভালো। আমি আর দেলোয়ারের ভার বইতে পারছি না। একটি ট্রেতে করে কয়েক টুকরো জ্যাম মাখা টোস্ট, ভাজা মাংস, চা নিয়ে আমি ড্রয়িং রুমে ঢুকি। দেখি সে ঝিমোচ্ছে। আমি বলি, এই টোস্ট খাবে? সে ঝিমোনো থেকে জেগে উঠে বলে, খাবো। আমি দু টুকরো টোস্ট, মুরগি ভাজা আর চা এগিয়ে দেই ওর দিকে। ওর জন্যে আমার কষ্ট হয়। হয়তো ও এর মাঝে কাজের মেয়েটির বা আরও কারো সাথে ঘুমিয়েছে। ঘুমুক, তাতে আমার কি? কিন্তু একটা অভাব ওকে ভেঙে ফেলছে। আমার কষ্ট হয়, কিন্তু আমার কিছু করার নেই। আমি জীবন বদলে দিয়েছি। আমি তাকে জীবনের এই ঝিমুনো থেকে তুলে আনতে পারি না। আমি বলি, আরেক টুকরো মাংস নেবে? সে বলে, দাও। আমি আরেক চিলতে টোস্ট আর কয়েক টুকরো মাংস এগিয়ে দিই। সে খেতে খেতে বলে, আমি আজ তোমার সঙ্গে থাকব। আমি বলি, না। সে বলে, আমার সঙ্গে তোমার শুতে ইচ্ছে করে না? আমি বলি, না। সে বলে, ওই লোকটি কি তোমার কাছে আসবে এখন? আমি বলি, ইতরামো করো না। সে বলে, তাহলে তুমি আমাকে ছেড়ে দিচ্ছ কেন? আমি বলি, এটা আমার ব্যক্তিগত। সে বলে, না, ব্যক্তিগত নয়, আমাকে বলতেই হবে। আমার রক্ত ঝনঝন করে বেজে ওঠে। ছিঁড়ে পড়তে চায় রগগুলো। মাথা টনটন করে ওঠে। ওকে কি বলতেই হবে? আমার ব্যক্তিগত বলে কিছু নেই। দেলোয়ার আমার স্বামী ছিল, এখনো আছে, অন্যের চোখে। তাই আমার ব্যক্তিগত কিছু থাকবে না? আমি বলি, তোমার শুনে কি হবে? সে বলে, আমি শুনব। আমি বলি, সহ্য করতে পারবে না। সে বলে, পারবো। আমি বলি, পারবে না। সে বলে, বলো, আমি পারবো। আমার ভেতরে আগুনের অজস্র স্ফুলিঙ্গ আমি টের পাই। ঝট করে একসাথে সেগুলো জ্বলে উঠছে। চারপাশের খড়কুটোয়, গাছপালায়, ঘরবাড়িতে আগুন ধরে যাচ্ছে, দাউ দাউ করে উঠছে। আমি বুঝতে পারি না কিভাবে এ আগুন থামাবো। আমি বলি, তুমি কি সত্যিই সহ্য করতে পারবে? সে বলে, পারবো। আমি বলি, আমি প্রেগনেন্ট। সে চমকে ওঠে, বলে, কি করে হলো? আমি তো রাবার ইউজ করি। আমি বলি, হয়েছে। সে উত্তেজিত হয়ে বলে, কি করে হলো? হতে পারে না। আমি বলি, সবাই রাবার ইউজ করে না। সে বলে, সবাই? সবাইকে? আমি চুপ করে থাকি। তাকিয়ে দেখি দেলোয়ারকে। সে কাঁপছে। সে বিশ্বাস করতে পারছে না আমার ভেতরে একটা কিছু ঘটেছে। সে তো খুবই সাবধান। খুবই যত্নের সাথে সে প্যাকেট ছিঁড়ে ধীরে ধীরে রাবার পরে। টেনে দেখে ভেতরে বাতাস আছে কিনা, ফেটে যেতে পারে কিনা।
টেনে মূল পর্যন্ত নিয়ে আসে। পারলে সে ওটিকে দড়ি দিয়ে বেঁধে রাখত। আমি বলি, এটা তোমার নয়। সে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে আমার দিকে। তারপর বলে, আমার নয়? আমি বলি, না। ওর মুখটি খুব হিংস্র দেখায়, হয়তো এখনই লাফিয়ে পড়বে আমার উপর। আমি একটু ভয় পাই, কিন্তু শক্তভাবে ওর দিকে তাকিয়ে থাকি। সে বলে, সত্যিই আমার নয়? আমি বলি, না। সে বলে, তাহলে কার? আমি বলি, সেটা জেনে তোমার লাভ নেই। সে বলে, তবু আমাকে জানতে হবে। আমি বলি, তোমার জানার দরকার নেই। সে বলে, আছে। আমি বলি, আমি তোমাকে বলবো না। সে বলে, তোমাকে বলতেই হবে। দেলোয়ার ভেতরে ভেতরে ভেঙে পড়ছে, স্তব্ধ হয়ে আছে। একটা ঝড় বয়ে যাচ্ছে ওর ভেতর দিয়ে, তার ছাপ ওর চোখে মুখে দেখা যাচ্ছে। আমাকে আক্রমণ করার জন্যে ভেতরে ভেতরে সে উত্তেজিত হয়ে উঠেছে, কিন্তু উঠে আমাকে আক্রমণ করবে সে শক্তিও পাচ্ছে না। ওর জন্যে আমার মায়া হয়, ইচ্ছে করে ওর ভেতরের ঝড়টা এক নিমিষে থামিয়ে দেই। সে বলে, ওটা কি তোমার ডিরেক্টরের? আমি শীতলভাবে বলি, হতে পারে। সে বলে, নাকি তোমার পিয়নের? আমি বলি, হতে পারে। সে বলে, নাকি রিক্সাওয়ালার? আমি বলি, হতে পারে। সে বলে, নাকি পানওয়ালার? আমি বলি, হতে পারে। সে বলে, ওটা কার? আমি ঠান্ডাভাবে বলি, এরা ছাড়াও দেশে আরো অনেক পুরুষ আছে। সে বলে, তুমি এই সবার সঙ্গে শোও? আমি বলি, অসুবিধা কি? দেলোয়ার কাঁপতে থাকে। একবার সে বিশ্বাস করতে চায়, আরেকবার তার বিশ্বাস হয় না। বিশ্বাস করলে সে মারা যাবে। সে বলে, বলো তোমার ভেতরের জারজটা কার? আমি বলি, জারজ নয়। সে বলে, তাহলে ওটা কি? আমি বলি, ওটা একটা ভ্রূণ। সে বলে, আমার না হলে ওটা জারজ হবে না? আমি বলি, না। সে বলে, আমার না হলে অবশ্যই ওটা জারজ। আমি বলি, হয়তো জারজ, তাতে কি? সে বলে, তাতে কিছু নয়। আমি বলি, না। দেলোয়ার উত্তেজিত আর ক্লান্ত। তার মুখে আমি একটি বিপর্যস্ত, ভগ্ন, অসহায় পুরুষকে দেখতে পাই। মনে হয় পুরুষ কখনো এর থেকে বেশি পরাজয়ের গ্লানি বোধ করেনি। পুরুষ রাজ্য ছেড়ে দিতে পারে, পাহাড় থেকে লাফিয়ে পড়তে পারে, কিন্তু তার মেয়ে লোক আরেকটি পুরুষের সাথে ঘুমিয়েছে, এটা সহ্য করা সম্ভব নয় তার পক্ষে। সে বলে, ওটা কোন কুত্তার বাচ্চার? আমি বলি, তা তোমাকে আমি বলবো না। সে বলে, বলতেই হবে। আমি বলি, না। সে বলে, এজন্যই তুমি আমাকে ছেড়ে যাচ্ছ? হয়তো। কুত্তার বাচ্চাটা কে? তা তোমার জানার দরকার নেই। কুত্তার বাচ্চাটা থাকে কোথায়? এই শহরেই। কুত্তার বাচ্চাটা কি আমার থেকে হ্যান্ডসাম? ভেবে দেখিনি। কুত্তার বাচ্চাটা কি আমার থেকে ধনী? জানি না। আমি নিজেকে বলছিলাম, সহ্য করো, ঠান্ডা থাকো, স্থির থাকো, ধীর থাকো। এখন তোমার উত্তেজিত হওয়ার সময় নয়, শিরিন। কিন্তু দেখতে পাই আমার ভেতর বিষ জমে উঠছে। আমি সহ্য করতে পারছি না। সে বলে, কুত্তার বাচ্চাটার সাথে তুমি প্রত্যেক রাতেই থাকো? আমি বলি, হ্যাঁ। সে বলে, কুত্তার বাচ্চাটা কি দিনেও আসে? আমি বলি, হ্যাঁ। সে বলে, কুত্তার বাচ্চাটা কি আজ রাতেও আসবে? আমি বলি, হ্যাঁ। সে বলে, তোমার সঙ্গে সারা রাত থাকে? আমি বলি, হ্যাঁ। সে বলে, কুত্তার বাচ্চাটার বউ নেই? আমি বলি, হয়তো আছে। সে বলে, তুমি তাও জানো না? আমি বলি, জানার দরকার বোধ করিনি। সে বলে, তুমি যার তার সাথে চিত হও? আমি বলি, হয়তো হই। দেলোয়ার ভেঙে পড়ছে, ক্রুদ্ধ হয়ে উঠছে। ওর চোখে অসুস্থ আগুন জ্বলছে। মনে হয় ও আমাকে ছিঁড়ে ফিরে ফেলবে, পুড়িয়ে ছাই করে ফেলবে। আমি একটু ভয় পাই। উঠে ও আমার গলা চেপে ধরতে পারে, মুখে আঘাত করে আমার মুখটিকে বিকৃত করে দিতে পারে, আমাকে ভেঙে চুরে ফেলতে পারে।
কিন্তু আমি তার দিকে তাকিয়ে থাকি। দেলোয়ার অসুস্থ হয়ে পড়ছে বলে আমার মনে হয়। আমার ইচ্ছে হয় ওর হাত ধরে নিয়ে ওকে বিছানায় শুয়ে দেই, কিন্তু ও শুতে চাইবে না। ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারি ও কি আক্রমণ করবে, কিভাবে করবে, কতটা করবে, খুন করবে। আমি কি আক্রমণের মুখ থেকে পালিয়ে যাব? আমার পালাতে ইচ্ছে করে না। সে উঠে এসে আমাকে শক্ত করে ধরে বলে, তুমি একটা প্রস্টিটিউট। তার আঙুল আমার দুই বাহুর ভেতর গেঁথে গেছে। আমি প্রচণ্ড যন্ত্রণা বোধ করি, কিন্তু সহ্য করার চেষ্টা করতে থাকি। আমি বলি, হতে পারি। সে বলে, এতদিন আমি একটা প্রস্টিটিউটের সাথে থেকেছি? আমি বলি, প্রস্টিটিউট কেন, তার চেয়ে বেশি। সে বলে, তুমি টানবাজারে গিয়ে নাম লেখাও। আমি বলি, লেখাবো। সে বলে, তোমাকে আমি রেপ করব। আমি বলি, করো। সে বলে, রেপ করতে করতে তোমাকে আমি শেষ করব। আমি বলি, করো। সে বলে, তোমার পেটেরটাকেও শেষ করব। আমি বলি, করো। আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকি। দেলোয়ার টেনে ছিঁড়তে থাকে আমার ব্লাউজ শাড়ি। ছিঁড়তে তার কষ্ট হয়। আমার শরীরে তীব্র চাপ পড়ে। চামড়া কেটে যাচ্ছে মনে হয়। আমি ব্রা পরি না। বহুদিন পর দেলোয়ার আমার স্তন দুটি দুলে উঠছে দেখে বিহ্বল হয়ে পড়ে। আমাকে টেনে নিয়ে মেঝের উপর চিৎ করে ফেলে। আমি বাধা দেই না। ও আমাকে ধর্ষণ করতে চায়, করুক। সে তার ট্রাউজার আর শার্ট খুলে ফেলে নগ্ন হয়ে আমার উপর গড়িয়ে পড়ে এবং পড়েই চায় আমার ভেতর ঢুকতে। ঢুকে আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে, শেষ করে ফেলবে। আমার যে প্রত্যঙ্গটি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ধ্বংস করে ফেলবে সেটিকে। সে খুব উত্তেজিত, কাঁপছে। সে বারবার চেষ্টা করতে থাকে, পেরে ওঠে না, কিছুতেই দৃঢ় হতে পারে না। আমি চিত হয়ে পড়ে থাকি, মনে করতে থাকি এ শরীরটা আমার নয়। এটা নিতান্তই একটি শরীর মাত্র। আমার নয়, অন্য কারো নয়। এটা একটা শরীর। দেলোয়ার সেটিকে ধর্ষণ করার চেষ্টা করছে, পেরে উঠছে না। কিন্তু ধর্ষণ করতেই হবে তার। আমি মনে মনে বলি, করো, এতে আমার কিছু যায় আসে না। যত পারো করো, অনন্তকাল ধরে করো। সে পেরে ওঠে না, কিন্তু তাকে পারতে হবে। ধর্ষণ করতে হবে আমাকে। সে আমাকে চুমু খেতে থাকে। আমি উত্তর মেরুর মতো পড়ে থাকি। এত ঠান্ডা আমি হতে পারি তা আমি কখনো ভাবতেও পারিনি। আগে যেমন সাড়া দিত আমার জিভ, ঠোঁট, চিবুক, বাহু, গ্রীবা, পিঠ, জঙ্ঘা, সেগুলো সাড়া দেবে না। আমার ভয় হচ্ছিল ওগুলো হয়তো সাড়া দিয়ে ফেলবে। কিন্তু ধর্ষণকারীর ছোঁয়ায় ওগুলো কেঁপে ওঠে না, জ্বলে ওঠে না। ওগুলো ধর্ষিত হতে অভ্যস্ত হয়ে ওঠেনি। সে আমার স্তন চুষতে থাকে, কামড় দিতে থাকে, আমাকে উল্টে পাল্টে চুমু খেতে থাকে, দুমড়ে মুচড়ে ফেলতে থাকে, বারবার চেষ্টা করতে থাকে ভেতরে ঢুকতে। সে তার প্রত্যঙ্গটিকে দৃঢ় করার চেষ্টা করতে থাকে। সে চাচ্ছে ওটা একটা তলোয়ার হয়ে উঠুক, যা দিয়ে সে আমাকে টুকরো টুকরো করে ফেলবে। কিন্তু সে দৃঢ় হতে পারছে না। ওটি সাড়া দিচ্ছে না। একটা পচে যাওয়া মাংসের দলাকে সে ঠেলে ঠেলে আমার ভেতরে ঢুকোতে চেষ্টা করে। সেটি কিছুতেই ঢোকে না। ঘণ্টাখানেক ধরে সে আপ্রাণ পরিশ্রম করতে থাকে। আমি শীতলভাবে নিচে পড়ে থাকি। একসময় সে আমার পাশে গড়িয়ে পড়ে কাঁদতে থাকে। আমি পারছি না, আমি পারছি না। সে কুঁকড়ে পড়ে থাকে, মনে হয় মরে গেছে, আর কোনোদিন জেগে উঠবে না। তার জন্য আমার কষ্ট হয়। একবার পারলে ও সুস্থ হয়ে উঠত। আমি বলি, তুমি কি আরেকবার চেষ্টা করে দেখবে? সে বলে, না, আমি পারবো না। আমি বলি, আরেকবার দেখবে পারো কি না? সে বলে, না, আমি শেষ হয়ে গেছি। দেলোয়ার কুঁকড়ে পড়ে থাকে। এখন পড়ে থাকাই ভালো ওর জন্যে। আমি কাপড় পরি, পরতে আমার কষ্ট হয়। শরীরটা আমার ভেঙে গেছে, কিন্তু আমি শক্ত হওয়ার চেষ্টা করি। কাপড় পরে তার পাশে গিয়ে বসে জিজ্ঞেস করি, তোমার কি হলো? সে মৃতের মতো পড়ে আছে। বলে, আমি আর কোনোদিন পারবো না। আমি বলি, শরীর খারাপ লাগছে? সে বলে, আমি শেষ হয়ে গেছি। আমি বলি, তুমি একটু অসুস্থ, ঠিক হয়ে যাবে। সে বলে, না, ঠিক হবে না। আমি এক গ্লাস পানি ওর হাতে দিয়ে বলি,
পানি খাও। দেলোয়ার করুণভাবে আমার দিকে তাকিয়ে পানি খেতে থাকে। আমার শরীরটা ব্যথা করছে, ভেঙে চুরে পড়তে যাচ্ছে। শরীরকে বলি, এটা কিছু নয়, এটুকুতে কিছু হয় না, ভেঙে পড়ো না, বেশি কিছু হয়নি। তুমি একটি ধর্ষণকারীর কবলে পড়েছিলে, কিন্তু সে পারেনি। সে তোমাকে ছিঁড়ে ফেড়ে ফেলতে পারত, ভাঙতে চুরতে পারত। তুমি সুস্থ থাকো, তোমার নাক ভেঙে যেতে পারত, স্তন ছিঁড়ে ফেড়ে যেতে পারত। তুমি সুস্থ থাকো। আমার শরীরটা আমার মতোই, ঠিকভাবে বললে কথা শোনে, বোঝালে বোঝে। আমি উঠে গিয়ে পানি গরম করি, 2 কাপ চা বানাই, ট্রেতে করে চা আর বিস্কুট নিয়ে দেলোয়ারের পাশে রাখি। আমি বলি, এখন কেমন লাগছে? সে বলে, আমি নেই। আমি বলি, বিস্কুট খাও, চা খাও। সে মাথা নিচু করে বিস্কুট আর চা খেতে থাকে। সে শিথিল হয়ে পড়েছে, তার আঙুল এক টুকরো বিস্কুটও ঠিকমতো ধরতে পারছে না। আমার দিকে সে তাকাতে পারছে না, পরাজয়ের যন্ত্রণায় সে ভেঙে পড়ছে। আমি বলি, কেমন আছো, একটু ভালো লাগছে? সে বলে, আমি আর কোনোদিন পারবো না। আমি বলি, ও নিয়ে ভেবো না, সব ঠিক হয়ে যাবে। সে বলে, তুমি তো আমার থাকবে না। আমি বলি, না। সে বলে, এখন আমি কি করব? আমি বলি, কাপড় পরো, বাসায় গিয়ে ঘুমো, দেখবে সব ঠিক হয়ে গেছে। সে বলে, ওই লোকটি কি এখন আসবে? আমার রাগ ধরে। আমি বলি, হ্যাঁ। সে বলে, তুমি লোকটিকে নিয়ে সারা রাত ঘুমোবে? আমি বলি, হ্যাঁ। সে বলে, ওই লোকটি খুব ভালো পারে? আমি বলি, হ্যাঁ। দেলোয়ার হু হু করে কাঁদতে শুরু করে, তার শরীর কেঁপে কেঁপে ভেঙে পড়তে চায়। সে আমার দিকে তাকাতে পারে না। আমি তার দিকে ট্রাউজার এগিয়ে দিয়ে বলি, পরো। দেলোয়ার পরার চেষ্টা করে, পেরে ওঠে না। আমি টেনে টেনে তাকে ট্রাউজার পরিয়ে দেই, বেল্ট এঁটে দেই, শার্টটা তার হাতে দেই। তার হাত কাঁপতে থাকে। আমি তাকে শার্ট পরিয়ে দেই। আমি বলি, এবার যাও। দেলোয়ার আমার দিকে তাকায় না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর দরজার দিকে ঢুলে ঢুলে হাঁটতে থাকে। আমি দাঁড়িয়ে থাকি, তার সাথে দরজা পর্যন্ত যেতে আমার ইচ্ছে করে না। শব্দ শুনি, দেলোয়ার দরজা খুলে বেরিয়ে গেল। একবার ইচ্ছে করে গিয়ে তাকে হাত ধরে সিঁড়ি দিয়ে নামিয়ে দেই, সেই সিঁড়িতে পড়ে যেতে পারে। দরজায় গিয়ে দেখি সে নেই। দরজা বন্ধ করে এসে আমি বিছানায় শুয়ে পড়ি। নিজেকে বলতে থাকি, তুমি কিছু মনে করো না, এটা এমন কিছু হয়নি। জীবন বদলে দেওয়ার পর জীবনে কত কিছু ঘটে, এরপর হয়তো আরো কত কিছু ঘটবে। এতে তুমি কিছু মনে করো না, এসব মনে রেখো না। কিন্তু আমার শরীরটা কোঁকাতে থাকে। ফুলের টোকাও কখনো ওর গায়ে লাগেনি। আজ আমার প্রিয় শরীরটা দুমড়ে মুচড়ে গেছে। আমার মাংসের প্রতিটি কণার ভেতর দিয়ে বিষের যন্ত্রণা বয়ে যাচ্ছে। কোষগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, ফেটে পড়ছে রগগুলো। একবার মনে হয় পাঁজরের মাঝখানের হাড়টি ভেঙে গেছে। ভয় পেয়ে আমি হাড়টি টিপে টিপে দেখি, না, ভাঙেনি। আমি স্বস্তির শ্বাস ফেলি। আবার মনে হয় নিচের হাড়টি ভেঙে গেছে। টিপে দেখি, না, ভাঙেনি। আমি গভীর ভয় থেকে ভেসে উঠি। আমার মনে হয় উরু দুটো খসে পড়ে গেছে, ও দুটো আমার কোমরের সাথে নেই। আমি ভয় পেয়ে উঠে দেখি ও দুটো আমার শরীরের সাথেই আছে। মনে হয় আমার স্তন দুটো ছিঁড়ে পড়ে গেছে, ওখানে কোনো স্তন নেই, আছে শূন্যতা। আমি শিউরে উঠে ও দুটোকে জড়িয়ে ধরি। আমার স্তনে কামড়ের দগদগে দাগ, পেটে দাগ, বাহুতে দাগ। দাগগুলোতে আগুনের কুণ্ড জ্বলছে। যন্ত্রণা হচ্ছে, অথচ আমার কোনো দুঃখ লাগছে না। শরীর যন্ত্রণায় ভরে গেছে, কিন্তু আমার মনে কোনো কষ্ট নেই। আমি শুয়ে থাকতে পারছি না, মাংসের কূপে কূপে বিষ জমে গেছে। আমি উঠে পানি গরম করি, 2 বালতি গরম পানি নিয়ে বসি বাথরুমে। গরম পানি ঢালতে থাকি শরীরে, টাওয়েল ভিজিয়ে এখানে সেখানে চেপে ধরতে থাকি। আমার শরীর ঝিলিক দিতে থাকে। আমি বলতে থাকি, কিছু নয়, সব ঠিক হয়ে যাবে। পরদিন ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বেবিতে উঠেছি। অমনি আমার ময়লার টুকরোটিকে মনে পড়ে। আমি একবার হেসে উঠি, দেখি আমার ঘেন্না লাগছে না, ওটিকে আর ময়লা মনে হচ্ছে না।
আমি ওর সাথে মনে মনে কথা বলতে থাকি। আমি বলি, ওই প্রাণকণা, ছোট্ট রক্তবিন্দু, তোর কাছে ক্ষমা চাই। তোকে ঘেন্না করেছি বলে, তোকে ময়লা বলেছি বলে। এখন থেকে যতদিন আছিস তোকে আর ময়লা বলবো না। তুই প্রাণকণা, তুই রক্তবিন্দু, তুই উল্লাস, তুই ঘাসফুল, তুই মৌমাছি। তোর মুখ দেখতে ইচ্ছে করে, কিন্তু প্রাণকণা, তোকে আমি দেখতে পাবো না, তোকে আমি দেখব না। তোর কি দেখতে ইচ্ছে করে? মাটি, ঘাস, মেঘ, লাল ফুল, পাখি। তোকে যদি আমি ঘাস দেখাতে পারতাম, চন্দ্রমল্লিকা দেখাতে পারতাম, তুই যদি হতি একা আমার, তোকে চুমু খেতাম। কিন্তু তুই একা আমার নোস, তুই আরেকজনের ময়লা থেকে এসেছিস। ওই ময়লার প্রবাহকে আমি ঘেন্না করি, তুই তা বুঝবি না। আমাকে ক্ষমা করিস, তোকে আমি দেখতে পাবো না, তোকে আমি মনে রাখব, তোর মুখ আমার মনে পড়বে। আমি ওর সাথে কথা বলতে বলতে হাসতে থাকি, যেন সত্যিই আমি কোনো শিশুর সাথে কথা বলছি, যে রঙিন দোলনায় দুলছে, হাসছে, আমার হাত যাকে বারবার দুলিয়ে দিচ্ছে। আমার ঘরে এসে বসতেই মেরি স্টোপসের কথা মনে পড়ে। আমি সারি সারি বিজ্ঞাপন দেখতে পাই পথের ধারে, দেখে সুখ পাই। আমি প্রাণকণাকে ডেকে বলি, ওই, তুই আমার সঙ্গে মেরি স্টোপসে যাবি? শুনতে পাই ও বলছে, যাব, আমি যাব। আমি বলি, কেন যাবি? শুনতে পাই, আমাকে ধুয়ে ফেলতে যাব। আমি বলি, খারাপ লাগবে না? শুনতে পাই, না, খারাপ লাগবে না। আমি বলি, কেন? শুনতে পাই, তুমি তো আমাকে ঘেন্না করো। আমি বলি, আমি তোকে ঘেন্না করি? শুনতে পাই, হ্যাঁ। আমাকে যেতে হবে, 2-4 দিনের মধ্যেই যাব। আমি কিছু বইতে চাই না আমার ভেতরে, না ময়লা, না প্রাণকণা, না রক্তবিন্দু, না ঘাসফুল। শরীরটা ব্যথায় বিষিয়ে উঠছে, ভেঙে ভেঙে পড়ছে, কিছুই ভালো লাগছে না। বসে থাকতেও ইচ্ছে করছে না। এখন হাতে কোনো কাজ নেই। আমার নতুন কোর্সটা শুরু হতে আরো মাসখানেক বাকি। বইও খুলতে ভালো লাগছে না। ডিরেক্টরও বোধহয় আসেননি, এলে একবার হানা দিতেন। এখন কি কেউ আমার ঘরে আসতে পারে না? একটা টেলিফোন করতে পারে না? একা আমার ভালো লাগছে না। পাঠাগারে যাব, 2-1টি নতুন বই নেব, পড়তে ইচ্ছে করবে? মনে হয় ইচ্ছে করবে না। আমার কেমন যেন লাগছে, আমি বুঝতে পারছি না। কোথায় যাব আমি? কোথায় যেতে পারি আমি? মানুষ কত দূর যেতে পারে? আমি পাঠাগারের দিকে হাঁটতে থাকি। ঢুকতেই দেখি ওপাশের টেবিলে একরাশ সংবাদপত্র পড়ে আছে। সংবাদপত্র পড়তে আমার একদম ভালো লাগে না। ওগুলো পড়লে আমি অসুস্থ বোধ করি। আমার ভেতরে দল বেঁধে রোগের পর রোগ দেখা দেয়। কিলবিল করে আমার ভেতরে জীবাণু ঢুকতে থাকে। কিন্তু আজ ইচ্ছে হয় সংবাদপত্র নেড়েচেড়ে দেখতে। গোটা 2 সংবাদপত্র নিয়ে আমি টেবিলে গিয়ে বসি। একটার পাতা উল্টোতে থাকি। রাবিশের ভেতর দিয়ে যাচ্ছি মনে হয়। না, এত ময়লার ভেতর দিয়ে আমি যেতে পারবো না। পত্রিকাটি ছুঁড়ে রাখতে যাব, তখন সংবাদটি চোখে পড়ে। শিরোনামটি দেখে আমি একটু হাসি, নিজের দিকে তাকিয়ে বলি, তোমার খবর। জেনা, পেট, ফতোয়া, দোররা, মোল্লা। বেশ পুরনো সংবাদ, বছরের পর বছর ধরে ঘুরছে আর ছাপা হচ্ছে। আয়েশা জেনা করেছে, 100 দোররা মারা হয়েছে আয়েশাকে। বাড়ি বাড়ি কাজ করে খেত, কাজ করতে করতে পেট বানিয়ে বসেছে। 5 বছর আগে স্বামী মারা গেছে, অথচ তার 5 মাসের পেট। পেটটা কে বানালো তার খবর নেই। আয়েশা জেনা করেছে, তাকে দোররা মারা হয়েছে। আয়েশা, তুমি কি কোনো রেস্ট হাউসে ঘুমিয়েছিলে? চা খেতে খেতে গল্প করতে করতে তোমার ইচ্ছে হয়েছিল? জীবন বদলে দিতে চেয়েছিলে তুমি? আয়েশা, তোমার আঙুলগুলোর রূপে ওই লোকটি কি পাগল হয়ে আছে? আয়েশা, তোমার একটি পেট আছে, সেটি ময়লায় ভরে গেছে। আমারও একটি আছে, সেটিতেও ময়লা জমেছে। পেট, সব দোষ পেটের। ওখানে একটু ময়লা ঢুকলে চারিদিকে রাষ্ট্র হয়ে যায়। ওখানে ময়লা অবশ্যই ঢুকবে, তবে বৈধ ময়লা ঢুকতে হবে। কিন্তু পেট এমন খানকি, বৈধ অবৈধ বোঝে না, ময়লাকে রক্তের পিণ্ড পাকিয়ে বসে। ফতোয়া, দোররা, মোল্লা, বেশ ভালো। ইসলাম জেগে উঠছে, দোররা হয়ে পাথর হয়ে।
আমি নিজের দিকে তাকাই। আমাকেও তো দৌড়া মারার কথা। আমি একটু হাসি। আমাকেও দৌড়া মারা হবে? কে মারবে? সমাজ, রাষ্ট্র, ধর্ম? আয়েশার জন্য আমার কষ্ট হয়। আমার জন্যও কষ্ট হয়। সমাজ, রাষ্ট্র, ধর্মের জন্যও কষ্ট হয়। আমি যদি আয়েশা হতাম, 100 দৌড়া খেয়ে পড়ে থাকতাম। থুথু উড়ে আসতো আমার দিকে। আয়েশা যদি শিরিন হতো, সে ওই সংবাদ পড়ে নিজের দিকে তাকিয়ে হেসে উঠত। সমাজ, ধর্ম, বুড়ো থুত্থরে বাঘ হয়ে উঠেছে। তার দাঁত নেই, পায়ে জোর নেই, লাফ দিতে পারে না, দৌড়তে পারে না। তাই আমাকে ধরতে পারছে না। আয়েশাকে ধরতে পেরেছে। আমি দৌড়তে পারি, আয়েশা পারে না। সংবাদটি আমি পুরো পড়তে পারি না। পত্রিকাটি ঠেলে রেখে উঠে আসি। আমার অনেক কিছুই ইচ্ছে করতে থাকে। একবার ইচ্ছে হয় মাকে দেখে আসি। বেশ কয়েকদিন দেখি না। আমার জন্যে সে হয়তো পাগল হয়ে আছে। তার মেয়েটি তার মনের মতো হলো না। না, থাক। ইচ্ছে হয় দূরে কোনো গ্রামে চলে যাই। একা, অচেনা গ্রামে। গাড়িতে করে নয়, একটি নৌকোয় ভাসতে ভাসতে দূরে চলে যাই। শুধু ভাসতেই থাকি। কোনো গ্রামের দরকার নেই। নদী আর আকাশ থাকলেই চলবে। আয়েশাকে দেখতে ইচ্ছে করে। ওর পেটটা দেখতে ইচ্ছে করে। দৌড়া কেমন? মারলে কতটা ব্যথা পাওয়া যায়? আমাকে মারলে আমি বাঁচব? ন্যাংটো করে মারে? পিঠে, পাছায়? ইসলাম কোথায় মারতে বলে? আবার আমার ইচ্ছে করে হুইস্কি খেতে। 1 বোতল হুইস্কি যদি থাকতো, তাহলে বাসায় বসে পানি আর বরফ ছাড়া খেতাম। কড়া হুইস্কি খেতাম। বিশুদ্ধ হুইস্কিতে ঠোঁট দিলে আমি সোনালি আগুনে জ্বলে উঠি। আমার জ্বলে উঠতে ইচ্ছে করে। কোথায় পাবো? এখন আমি কোথায় পেতে পারি? ডিরেক্টরের কাছে কি পেতে পারি? ওর বাসায় আছে? আপনারা শুনছিলেন হুমায়ুন আজাদের লেখা উপন্যাস ফালি ফালি করে কাটা চাঁদের 7ম পর্ব। আর আপনাদের সাথে ছিলাম আমি মাওয়া। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।